আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে সম্মানিত একটা ব্যাংকের গল্প নিয়ে কথা বলবো। একটা সময়ে যে ব্যাংক ছিল প্রশংসার শীর্ষে, সেই ব্যাংকই কিভাবে মারাত্মক সব আর্থিক প্রশ্নের মুখে পড়ল, চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। একটা সময় ছিল যখন আন্তর্জাতিক মহলে ইসলামী ব্যাংকের নামডাক ছিল প্রচুর। একবার ভাবুন, দি ইকোনমিস্ট, গ্লোবাল ফাইন্যান্স, এমনকি এশিয়ান ব্যাংকারের মতো বড় বড় পত্রিকা একে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকগুলোর একটা বলে স্বীকৃতি দিয়েছিল। এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা ছিল তাদের ওপর আন্তর্জাতিক আস্থার একটা বড় প্রমাণ। আসলে এই ব্যাংকের ভিত্তিটা যে কতটা শক্ত ছিল তা এর শুরুর দিকের পার্টনারদের দেখলেই বোঝা যায়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েতের আল রাজি ব্যাংক, কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামিক ব্যাংক সব বড় বড় নামের সাথে যুক্ত ছিল। তো বোঝাই যাচ্ছে এই আন্তর্জাতিক পার্টনারশিপটাই ব্যাংকটার উপর সবার ভরসা করার মূল কারণ ছিল। প্রশ্নটা হলো, এত শক্ত ভিত্তি, এত সুনাম থাকার পরেও হঠাৎ করে কি এমন হলো যে সবকিছু কেমন যেন বদলে যেতে শুরু করল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন কিছু ডেটা দেখি, যা একটা বড়সড় পরিবর্তনের দিকেই ইশারা করছে। এই যে সংখ্যাটা দেখছেন 7.5%, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের শেয়ারের পরিমাণ, মানে যারা কিনা ব্যাংকটার অন্যতম প্রতিষ্ঠাতা ছিল। আর এই 7.5% শেয়ারই কিন্তু একটা বিরাট পরিবর্তনের গল্পের শুরুটা বলে দেয়। এর পরপরই ব্যাংকটার সাথে একটা নির্দিষ্ট কর্পোরেট গ্রুপের নাম জড়িয়ে যায়। তথ্য যা বলছে তাতে দেখা যায় যে এই গ্রুপের আসার পর থেকেই ব্যাংকের কাজকর্মে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন আসা শুরু হয়, আর সেখান থেকেই কিন্তু বিতর্কের শুরু। আসল প্রশ্ন তো এটাই, তাই না, যে এত এত টাকা, এই বিপুল পরিমাণ তহবিল আখির গেলটা কোথায়? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই কিন্তু কিছু খুবই অবাক করার মতো অভিযোগ সামনে আসতে শুরু করে। রিপোর্টগুলো থেকে বেশ কিছু কোম্পানির নাম উঠে আসে, যাদের নামে বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। অভিযোগটা হলো, এগুলোর বেশিরভাগই ছিল শুধু নামেই কোম্পানি, মানে কাগজে প্রতিষ্ঠান বা শেল কোম্পানি। বাস্তবে এদের কোনো ব্যবসাই ছিল না। মনে করা হয় এদের আসল উদ্দেশ্যই ছিল টাকাটা অন্য কোথাও সরিয়ে ফেলা। আর এই অভিযোগের জালটা কিন্তু শুধু দেশের ভেতরেই থেমে থাকেনি। কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়, যা থেকে মনে হয় এই টাকা শেষমেশ দেশের বাইরেও চলে গেছে। আর সেই টাকার পথটা আমাদের আরও গভীর এক রহস্যের দিকে নিয়ে যায়। এই টেবিলটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। তথ্য অনুযায়ী আমেদ নামে একজনের মাধ্যমে এই টাকা সিঙ্গাপুর, লন্ডন আর দুবাইয়ের মতো বড় বড় ফাইন্যান্সিয়াল হাবগুলোতে সরানো হয়েছে। তার মানে এটা শুধু একটা আর্থিক অনিয়মের ঘটনা নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে মানি লন্ডারিংয়ের দিকেও ইঙ্গিত করে। আর সমস্যাটা যে শুধু ইসলামী ব্যাংকের মধ্যেই ছিল তাও না। একই ধরনের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর সোশ্যাল ইসলামী ব্যাংকের নামও উঠে এসেছে। মানে বোঝাই যাচ্ছে সমস্যাটা আসলে আরও অনেক বড় ছিল। এই ধরনের ঘটনার অর্থনৈতিক প্রভাব কিন্তু অনেক গভীর আর দীর্ঘমেয়াদী হতে পারে। পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটা খুব জরুরি অর্থনৈতিক টার্ম সম্পর্কে জানতে হবে, যা এই পরিস্থিতিটা ব্যাখ্যা করতে সাহায্য করবে। অর্থনীতির ভাষায় এই জিনিসটাকে বলে মোরাল হ্যাজার্ড। ব্যাপারটা খুব সহজ। ধরুন, কেউ যদি জানে যে সে একটা বড় ঝুঁকি নিলেও সেটার খারাপ পরিণতির পুরো দায় তার উপর আসবে না, তখন কি হবে? সে কিন্তু আরও বেশি ঝুঁকি নিতে চাইবে, তাই না? ব্যাংকিং সেক্টরে যখন নজরদারির অভাব হয়, ঠিক তখনই এই মোরাল হ্যাজার্ড একটা ভয়ঙ্কর সংকট তৈরি করে। আর যদি অভিযোগগুলো সত্যি হয়, তাহলে তো এটা তার একটা একেবারে পারফেক্ট উদাহরণ। সবশেষে আমাদের এই প্রশ্নটা নিয়ে একটু ভাবতে হবে। যখন একটা দেশের সেরা ব্যাংকগুলোর একটার স্বচ্ছতা আর দেখভালের প্রক্রিয়া নিয়েই এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, তখন কি হয়? এর প্রভাবটা কিন্তু শুধু সেই ব্যাংকের গ্রাহকদের ওপরই পড়ে না, বরং দেশের পুরো অর্থনৈতিক সিস্টেমের ওপর থেকেই মানুষের আস্থা নড়ে যায়। এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেটা আসলেই ভাবার মতো একটা বিষয়।